5 বছর, পুরো 5টা বছর পর তালুকদার বাড়ির আঙিনায় পা রাখছেন তাদের সবার বড় ছেলে মাহিদ মাহাতাব তালুকদার। ওনার এই আগমন পুরো বাড়ির জন্যই বিশেষ, কিন্তু সবচেয়ে বেশি বিশেষ, সবচেয়ে বেশি প্রতীক্ষিত যারার জন্য, ওনার স্ত্রীর জন্য। হ্যাঁ, যারা ওনার স্ত্রী। মাহিদ ভাইয়া তো জানেনও না, তার এই আশা ঘিরেই কেউ একজন এতদিনের শত স্বপ্ন বুনেছে অন্তরে। অজানা সেই স্বপ্নগুলো ছড়িয়ে আছে বুকের ভেতরে। ছাদের কোনায় দাঁড়িয়ে আছে যারা, চোখের দৃষ্টি স্থির তালুকদার বাড়ির গেটে আটকে আছে। আটকে থাকবে না কেন? আজ এই গেট দিয়েই তো তার প্রিয় পুরুষ আসবেন, প্রিয় মাহিদ ভাই আসবেন। প্রিয়, অতি প্রিয়, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। যারার এই প্রতীক্ষার একরাশ অভিমানও লুকিয়ে আছে। হ্যাঁ, অভিমান, 5 বছরের অভিমান। 15 বছর বয়স থেকেই এই অভিমানের পাহাড় গড়ে তুলেছে নিজের মধ্যে। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি রাত মাহিদ ভাইয়ের প্রতি ভীষণ অভিমান, অপরিসীম, অমলিনীর অভিমান। এসব ভাবতে ভাবতেই যারা গেটের দিকে চেয়ে থাকে। হঠাৎ গেটের সামনে এসে থামে একটি গাড়ি। যারা হৃদস্পন্দন মুহূর্তেই বেড়ে যায়, শ্বাস আটকে আসে গলায়। এলেন প্রিয় মাহিদ ভাই, এলেন। যারা একটু সরে যায় ছাদের কিনারা থেকে, তারপর আবার চোখ আটকে নেয় সেই গাড়ির ওপর। অপলক নিঃশ্বাসীর এই চাহনি, এই যে অপেক্ষার চাহনি। কতদিন পর দেখতে যাচ্ছে ওনাকে, প্রিয় পুরুষকে। কতদিন পর। গাড়ির দরজা খুলে এক ব্যক্তি নামেন, কিন্তু তিনি মাহিদ ভাইয়া নন। তিনি হলেন মাহিদ ভাইয়ের বাবা, মাহমুদ তালুকদার সাহেব। যারা কিছুক্ষণের জন্য স্থবির হয়ে যায়, ভেতরটা কেমন নিস্তব্ধ হয়ে আসে। এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। মাহিদ ভাই এখনো নামেনি, তবুও সে জানে তিনি আসছেন, আসবেনই। তার মাহিদ ভাই আসছেন আজ এই গেট দিয়েই। অতঃপর পেছনের দরজাটা ধীরে খুলে যায়। যারা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে সেই দিকে, চোখে একরাশ কৌতূহল, আশঙ্কা আর অধীরতা। একজন সুদর্শন পুরুষ ধীরে নামলেন গাড়ি থেকে। পরনে নিখুঁত ফিটিংসের কালো কোট আর কালো প্যান্ট, হাতে জলজল করছে ব্র্যান্ডেড ঘড়ি, পায়ে ব্র্যান্ডেড জুতা। চুলগুলো সিনেমার নায়কদের মতো স্টাইল করা, একদম নিখুঁত গ্লসি জেল করা। গাড়ি থেকে নামার পর তিনি চারপাশে একবার তাকালেন। সেই দৃষ্টি যেন মনে হচ্ছে কোনো অজানা নতুন পৃথিবীতে পা রাখলেন তিনি। চোখে একরাশ কৌতূহল, মুখে কঠিন এক ভাবনার। ছাদের কোণার দিকে দাঁড়িয়ে থাকা যারা অবাক হয়ে তাকিয়ে রয়। বুকের ভেতর খচ করে ওঠে কিছু, এক অজানা শিহরণ বয়ে গেল সারা শরীর জুড়ে। মনে প্রশ্ন জাগলো, এই কি সেই মাহিদ ভাই যে কখনো কোনো বিয়ের অনুষ্ঠানেও যেতেন না, শুধু এই ভেবে পরিপাটি হয়ে যেতে হবে? আজ সেই মাহিদ ভাই এত পরিপাটি, যে মাহিদ ভাইয়ের চুল কখনোই ঠিক থাকতো না, যার এলোমেলো চুলে নিজ হাতে আঁচড় ঠিক করে দিত। আজ সেই চুল একদম নিখুঁত স্টাইল করা। যারা স্থির হয়ে তাকিয়ে রয়, সে তো দাঁড়িয়েই ছিল সে চেনা মাহিদ ভাইকে দেখার জন্য, যার গায়ে থাকতো শুধু রঙের টি শার্ট, কখনো সাদা কখনো কালো, নয় যিনি পরতেন হাফ বা কোয়ার্টার প্যান্ট, যার চুল থাকতো এলোমেলো, যিনি গম্ভীর মুখে হাঁটতেন। কিন্তু এই মানুষটা, এ তো অন্য কেউ। কালো কোট, কালো প্যান্ট, ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড জুতো, চুল নিখুঁত ভাবে স্টাইল করা। তার শ্যামলা ত্বক উজ্জ্বলতায় এখন আলো চকচক করছে। একটা অচেনা জৌলস, অচেনা আভিজাত্য মিশে আছে। যারা অসহ্য লাগছে, ভীষণ অসহ্য। সে আর অগোছালো এলোমেলো আপন মাহিদ ভাইকে চায়। সে চায় তার অগোছালো মাহিদ ভাইকে, যার চুলে সে নিজে আঁচড়ে ঠিক করে দিত, যার সাথের বুতাম সে নিজে গুজে দিত, যার কাঁধের চুলগুলো সে হাত দিয়ে ছেড়ে দিত। সেই মানুষটাকে চায় যারা, একে নয়। বুকটা আবারও ছেদ করে ওঠে। হঠাৎ গাড়ির দরজার পাশ থেকে বেরিয়ে এলো একটি মেয়ে। গাড়ি থেকে নামলো সে। আধা লম্বা, গাঢ় নীল রঙের ড্রেস, চুলগুলো ঢেউ খেলানো, মুখে এক রাশ মৃদু হাসি। একেবারে পরীর মতো, না পরী বললেও যেন কম বলা হয়, অস্বাভাবিক সুন্দরী। যারা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, নিজেই মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর মেয়ে, নিজেই ফিদা হয়ে গেছে। তাহলে তার মাহিদ ভাই? আর তার মাহিদ ভাই, তিনি কিভাবে না হবেন? তারা একসাথে এসেছে একই গাড়িতে, পাশাপাশি বসে। যারা নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখ ঝাপসা হয়ে যায়। অথচ এই মাহিদ কিনা 5 বছর আগে কোনো পর নারীর মুখ দেখতে বাড়িতে, সেদিন আর বাড়িতেই ফিরতেন না, বন্ধুদের বাড়ি থেকে যেতেন।
আজ সেই মাহিদ ভাই এক পরীর মতো অপার্থিব সৌন্দর্যের মেয়েকে পাশে নিয়ে ফিরেছেন। যারার বুকটা কেমন সুন্দর হয়ে যাচ্ছে, নিজের পুরো দুনিয়া খালি খালি লাগছে। অভিমানে সেই চিরচেনা অনুভূতিটা কেন জানি ধীরে ধীরে ঘৃণায় রূপ নিচ্ছে। কি অদ্ভুত, কি অজানা অচেনা এই অনুভূতি। যারা শুনেছে তার মাহিদ ভাই এই পরীর মতো মেয়েটির বাড়িতেই ছিলেন এতদিন। এই মেয়েটি তাদের মামাতো বোন, যারারও মামাতো বোন, কিন্তু বড় মামারা স্পেনে থাকেন, তাদের সাথে তেমন যোগাযোগ নেই, যা আছে ছোট মামাদের সাথেই। আর মাহিদ স্পেন গিয়ে সেই বাড়িতেই উঠেছিল। যারা ধীরে ধীরে পিছু হাঁটে। এতক্ষণে বাড়ির সবার সাথে দেখা করতে হয়তো মাহিদরা ফ্রেশ হতে চলেও গেছে, কিন্তু যারা সে এখনো শখ খেয়ে দাঁড়িয়ে আছে, পাথর হয়ে গেছে। নিজেকেই নিজে প্রশ্ন করে, আচ্ছা আমার মাহিদ ভাই কি আর আমার নেই? আচ্ছা তিনি কি ওই পরীর মতো মেয়েটিকে ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসেন, নয়তো তাকে নিয়ে আসবেন কেন? আমি কি কখনোই তার হব না? মাহিদ ভাই কি কখনো আমায় ভালোবাসবেন না? চোখ বেয়ে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়েও নিজেকেই উত্তর দেয়, যখন তার কিছু ছিল না তখনও সে তোমায় গ্রহণ করেনি, আর এখন এখন যখন তার সবটা আছে, নিজের পায়ে দাঁড়িয়েছেন, এখন কি সে তোমায় মেনে নেবে? তোমার যে সুন্দর নারী তার পাশে আছে, দেখো তোমার কথা হয়তো মনেও নেই তার। যারা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর ভাবতে পারে না, মুখ তুলে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। ইয়া রব, আমার ভালোবাসা কি কোনো দোষ ছিল? আপনি তো নিজেই তাকে আমার জন্য হালাল করে দিয়েছেন। ইয়া রব, আমি কি সব ভুলে যাব? এই তো এত বছরের গড়া স্বপ্ন, এগুলো কি সব শেষ করে দেব আমি? ইয়া রব, আপনি যা করবেন ভালোই করবেন। চোখ মুছে ফেলে যারা, গলার আওয়াজ খানিকটা উঁচু করে বলে আকাশের দিকে তাকিয়ে, ইয়া রব, ইয়া আমার রব, আপনি শুনছেন? আমি আপনাকে আর আপনার পরিকল্পনাকেই বিশ্বাস করি, আমি মানি আমার জন্য আমার রবই যথেষ্ট। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। জানে এর পরেও তার হৃদয়ের যুদ্ধ থামবে না, কিন্তু আজকের জন্য এই আত্মসমর্পণ তার একমাত্র শান্তি। মাহিদ ভাই ফ্রেশ হয়ে লিভিং রুমে আসেন, সেই এলিগেন্ট শান্ত অথচ আত্মবিশ্বাসী চেহারায়। বাড়ির লিভিং রুমের উষ্ণ পরিবেশে পা রাখতেই চোখে পড়ে মেজো চাচ্চুর ছেলে, মানে এ চাচ্চু আর কেউ নাই, ওনার নিজের শ্বশুরের ছেলে জেহের, অর্থাৎ ওনার শালা জারার যমজ ভাই জেহেরকে দেখেই মাহিদ ভাইয়ের মুখে প্রশস্ত হাসি চলে আসে। বুকের মধ্যে টান অনুভব করেন, চোখে অদ্ভুত স্নেহ আর ভালোবাসা নিয়ে হেসে জেহেরের গলা জড়িয়ে ধরেন। কেমন আছিস রে বোকা? ভালো আছি ভাইয়া, তোমাকে কতদিন পর দেখছি। জেহেরের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই ভেসে ওঠে আরেকটি মুখ। একই রকম মায়াবী চেহারা, একই রকম চোখ, একই রকম সেই মৃদু হাসি। জেহেরকে দেখলেই জারার মুখ চোখে ভেসে ওঠে। উঠবে না কেন? জেহের আর জারা যে যমজ ভাই বোন। মাহিদ ভাই কিছু একটা বলবেন, হঠাৎ পেছন থেকে চেনা কণ্ঠ ভেসে আসে। কিরে ভাই, বলে টলে গেলি নাকি এই গরিবেরে? মাহিদ ভাই মুহূর্তেই সেই কণ্ঠ চিনে যান, চোখের কোণ উজ্জ্বল হয়ে ওঠে। এ কণ্ঠ আর কারো নয়, তার প্রাণপ্রিয় বন্ধু ভাই জিদানের, জারার বড় ভাইয়ের। পেছনে ঘুরে তাকিয়ে মুচকি হেসে বলেন, আর তার একাংশ কি কখনো ভোলা যায়? তারপর দৌড়ে গিয়ে জিদানকে জড়িয়ে ধরেন। একটু যেন সেই পুরনো দিনগুলোর গন্ধ এসে মিশে যায়। সবার সাথে দেখা হলো, কথা হলো, গল্প হলো, কিন্তু একজন বাদে। মাহির ভাইয়ের চোখ চারপাশে খুঁজছে একজন গোছানো নীরব চুপচাপ থাকা মানুষকে। হঠাৎ মনের ভিতর এক গভীর আওয়াজ ওঠে মাহিদ ভাইয়ের, সে আর আসবে না, কারণ এখন তুমি নিজেকে গোছাতে শিখে গেছো। সে ছিল তোমার দুঃসময়ের সঙ্গে, তাই সুখের সময় তাকে খুঁজো না। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলেন মাহিদ ভাই, চোখ নামিয়ে নেন, সোফায় গিয়ে বসেন তার প্রিয় দাদাজানের পাশে। তারপর গল্প শুরু হয়। গল্পের ফাঁকে কোথাও যেন অনুপস্থিতি থাকে, একটা মুখ, একজন অনুপস্থিত, কিন্তু সেই শূন্যতাই হয়তো সবচেয়ে বেশি উপস্থিত। রাত 12টা বাজে। ছাদে নিঃসঙ্গ এক কোণে দাঁড়িয়ে আছে যারা, চোখে ক্লান্তি, মন ভরা প্রশ্ন, অন্তরে চাপা কান্না। নিজের রবের সাথেই কথা বলছে সে, ফিস ফিস করে, নিঃশব্দে। যারার মনে হাজারো প্রশ্নের ঢেউ, নিজেই উত্তর খুঁজে নিতে চাচ্ছে নিজে। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে এক সুন্দর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3, সহিহ বুখারী 4899। হাদিসের এই কথা মনে হতেই যারার বুকের ভেতর এক শান্তির বাতাস বয়ে যায়। একটা নরম কাপা স্বর আকাশ ছুঁয়ে যেতে চায়। ঠিক তখনই মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছেন।
এক মুহূর্তে বুকটা কেঁপে ওঠে জারার। শীত ধারায় ঠান্ডা স্রোত বয়ে যায়, ভয়ে সিটিয়ে যায় জারা। কণ্ঠ কাঁপতে কাঁপতে বিড়বিড় করে বলে, দেখো ভাইয়া, আমায় ভয় দেখাবি না। আমার জ্বর এখনো কমেনি। তোর জন্য আবারও জ্বর উঠবে আমার। জারার কণ্ঠে ভয়, ক্লান্তি, অসহায়ত্ব। মুখটা কুঁচকে আসে। জেহের সেই চিরসেনা দুষ্টুমি, সব সময় পেছনে লেগে থাকে। ভয় দেখানো, খোঁচানো, ঝগড়া, তাদের দুজনের এই যুদ্ধ থামবার নয়। যারা ধীরে ধীরে ভয়ে পেছনে তাকায়, কিন্তু চোখ পড়তেই বুকটা ধরফরিয়ে ওঠে। না জেহের, না মাহিদ ভাই। এক নিমিষে মুখের সব রং ফিকে হয়ে যায়, বুকের ভেতর এক অজানা ঢেউ খেলে যায়, হাত পা অপস হয়ে আসে। জেহেরের ভয়ই ভালো ছিল এর থেকে। মাহিদ ভাইয়ের সামনাসামনি হতে হবে, এই ভয়টা অন্যরকম। কেমন লাগছে, বারবার সকালের কথা মনে পড়ছে। জারার মাথা নিচু করে নেয়, দৃষ্টি সরিয়ে নেয় মাটির দিকে। লজ্জা, সংকোচ, এক চাপা অভিমান আর অস্বস্তি। মাহিদ ভাই নিজের ট্রাউজারের ভেতরে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন, চোখে এক অগাধ জ্বালাময়ী দৃষ্টি ওনার। সরাসরি তাকান জারার দিকে। তার অন্তরখানা প্রশান্তিতে ভরে ওঠে নিজের প্রেয়সীকে এভাবে কাছে পেয়ে। ছোট্ট সেই স্ত্রী ওনার, আজ 20 বছরের যুবতী, 15 বছরের কিশোরী যারা আজ 20 বছরের নারী রূপে। বুকে 2 হাত বুঝে দাঁড়িয়ে আছেন মাহিদ ভাই। চোখে এমন চাহনি, মনে হচ্ছে উনি জারার মধ্যে পুরো পৃথিবী দেখতে চান। যারা অস্বস্তিতে গুটিয়ে যায়, নিজের খোলা চুলে হাত দিয়ে ওড়না টেনে নেয়। একদম সংকুচিত হয়ে আসে ওর অভয়। চুলগুলো খোলা, তাই এমনই লাগছে। মাহিদ ভাই সেই দৃশ্য দেখে চোখ একটু কুঁচকে ফেলেন। এই চুলগুলো যে ওনার ভীষণ প্রিয় প্রিয় জিনিস চোখের সামনে থেকে হারাচ্ছে দেখে এক ধরনের বিরক্তি ভর করে তার চেহারায়। তীক্ষ্ণ স্বরে বলেন, আমার প্রিয় জিনিস আমার কাছে লুকাচ্ছিস? আমি নিজের তৃপ্তি থেকে বঞ্চিত করছিস? সারার চোখ বড় হয়ে যায়, চমকে যায় এমন কথা শুনে। চোখ তুলে তাকায় মাহিদ ভাইয়ের চোখের পানে, কিন্তু তীব্র সেই চাহনি সহ্য করতে না পেরে কণ্ঠ নিচু করে নিয়ে নরম কিন্তু জেদের কণ্ঠস্বরে বলে, আপনার প্রিয় কিছুর মূল্য আমি কেন দিব? মাহিদ ভাই মুচকি হেসে মাথা দোলান। এক ঝলক অভিমানের হাসি ফুটে ওঠে ওনার মুখে। এটার উত্তর না দিয়ে উল্টো বলেন, কেমন আছিস? নিশ্চয় অনেক ভালো আছিস, কারণ যন্ত্রণা দেওয়ার জন্য তো মাহিদ ভাই আর নেই, তাই? জারার বুকের মধ্যে একটা অজানা কষ্টের ঢেউ খেলে যায় এই প্রশ্নে। কেমন আছে? ইস, কিভাবে বলবে যে সে মাহিদ ভাইকে ছাড়া ভালো নেই? এটা তো বলতে পারবে না। তাই গলা সুরে শান্তি জড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। ভালো মন্দ তো রবের হাতে, তিনি নিয়ামত দিয়ে মুড়িয়েছেন, তাই ভালো আছি। মাহিদ ভাই মুচকি হেসে ওঠেন, চোখে এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে বলেন, আগের যার গুছিয়ে কথা বলতে শিখেছিস দেখছে। যারা চোখ তুলে একবার ওনার দিকে তাকায়, তারপর ধীরে মাথা উঁচু করে আকাশের দিকে চেয়ে বলে, আপনিও বেশ গোছানো হয়ে গেছেন মাহিদ ভাই। মাহিদ ভাই? এটা শুনে মাহিদ ভাইয়ের মনে একরাশ শান্তির ঢেউ খেলে যায়। মাহিদ ভাই তো অনেকেই ডাকে, কিন্তু জারার গলায় এ ডাক শোনার অন্যরকম শান্তি। মাহিদ ভাই আর কিছু বলতে যান, ঠিক তখনই যারা পা বাড়ায়। উদ্দেশ্য সাত ত্যাগ করা। এখন থেকে না গেলে মাহিদ ভাইয়ের প্রতি জমিয়ে রাখা অভিমান গলে পড়বে। সে যে মাহিদ ভাইয়ের কথায় উষ্ণতায় গলে পড়ে। মাহিদ ভাই এটা দেখে মুচকি হেসে বলেন, আমি কি পর কেউ? এত তারা যে তোর আমার থেকে সরে যাওয়ার? জারার পা থেমে যায়, পেছনে তাকায়, এক তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে, পর আপনি আমার ভীষণ পর একজন মানুষ। মাহিদ ভাই, আপনি আমার ভীষণ পর। এ কথা বলে দ্রুত ছাদ থেকে নেমে যায় যারা। পেছনে রয়ে যান মাহিদ ভাই, নিঃশব্দ, অভিমানী, স্থির। চোখ দুটো ধীরে বুজে আসে ওনার, কানে বাজতে থাকে, মাহিদ ভাই, আপনি আমার ভীষণ পর। এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলেন, তুমি কি জানো প্রিয়তমা, তোমার এই মিথ্যে কথাটাই আমি মাহিদকে সারা জীবন পুড়িয়ে মেরে ফেলার জন্য যথেষ্ট। পরিচয় পর্ব শুরুটা মাহিদ ভাই থেকেই হোক। মাহিদ মাহাতাব, বয়স 29, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। স্পেনের একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কাজ করেন কম্পিউটার অপারেটর হিসেবে। মাসে ইনকাম প্রায় 3 লক্ষ টাকা। শুধু টাকাই নয়, সম্মানেও ধনী। 3 ভাইয়ের মধ্যে উনি সবচেয়ে ঠান্ডা স্বভাবের। ওনার বাবা মাহমুদ তালুকদার, মা তাসমিয়া ইসলাম। পরিবারের ব্যবসার বড় অংশ ওনার বাবার হাতে, এবং ওনার বাবারা 3 ভাই মিলে সেই কোম্পানি চালান বহু সুনামের সঙ্গে। মাহিদের ছোট বোনের নাম সায়রা, বয়স 20 বছর। এ বছর অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। ভাইয়ের মতোই মার্জিত সে। এবার আসা যাক জারার দিকে।
জায়রা যারা, বয়স 20, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। সদ্য আলেম শেষ করে বিশ্ববিদ্যালয়ের পথে পা বাড়িয়েছেন। বর্তমানে অনার্স প্রথম বর্ষে। বাবা জাফর সাবিত, তিনি ভাইয়ের সঙ্গে পারিবারিক ব্যবসা দেখেন। মা তানিয়া ইসলাম, যিনি এই পরিবারের শান্ত মেরুদণ্ড। যারা 4 ভাই বোন। সবচেয়ে বড় ভাই জিদান রায়হান, বয়স 27 বছর, কলেজের প্রফেসর। তারপর যমজ ভাই জেহের সাফওয়ান, যারা আর জেহের যমজ, একসাথেই ভার্সিটিতে পড়ে। একসাথে বেড়ে উঠেছে, তাদের মধ্যকার বোঝাপড়া যেন চোখ বুঝেই। সবচেয়ে ছোট ভাই সাফরাজ মারওয়ান, বয়স 17, হাফেজে শেষ করে এবার মাদ্রাসায় এসএসসি দিবে। এ পরিবারের সম্পর্কে শিকড় আরো গভীরে বিস্তৃত। যারার বাবা ভাইয়েরা 3 জন। মাহমুদ তালুকদার বড়, জাফর সামিদ মাঝো, তাকবীর আলী ছোট। তাকবীর সাহেব পরিবারের ব্যবসার বড় একটি অংশ সামলান। তার স্ত্রী তাহমিনা ইসলাম। তাদের 3 সন্তান, 8 বছরের মেয়ে জান্নাত আর 12 বছর বয়সী যমজ 2 ছেলে সামি ও সায়েম। এ পরিবারের একটি মজার ইতিহাস আছে, তা হলো যারার মা তানিয়া ইসলাম, মাহিদের মা তাসমিয়া ইসলাম আর তাকবীর সাহেবের স্ত্রী তাহমিনা ইসলাম 3 জনই আপন বোন। যাদের 4 বোনের মধ্যে এই 3 বোনের বিয়ে হয়েছে এই একই বাড়ি 3 ভাইয়ের সঙ্গে। একসাথে না হলেও ভাগ্য তাদের একই ছাদের নিচে এনে দিয়েছে। যারাদের আরেকজন খালার বিয়ে হয়েছে বাইরে, ভিন্ন পরিবারে। তার 2 সন্তান, বড় ছেলে ফাহিম আর ছোট মেয়ে হুমায়রা। হুমায়রার বয়স যারার সমান, তারা একসাথেই পড়ে। ফাহিম যারাদের 1 বর্ষ আগে। এই পরিবারের একমাত্র মেয়ে আলেয়া খাতুন, তিনি মাহিদ ভাই এবং বাবার আর জারার বাবার ছোট বোন এবং তাকবীর সাহেবের বড়। ওনার স্বামী প্রবাসে থাকেন। আর 2 কন্যা, যমজ ইকরা ও ইরা, বয়স 12, ক্লাস 7-এ পড়ে। সব শেষে আসা যাক এই বংশের মূল ভিত্তির দিকে। তৌসিফ তালুকদার সাহেব এবং বিশাল পরিবারের দাদা আর দাদি হাফসা খাতুন। বাড়ির মাঝখানের লিভিং রুমে 2টো বড় সোফা আর মাঝখানে আয়তাকার টেবিলের চারপাশে সবাই বসে আছেন। কথা কম, কৌতূহল বেশি। বড় বড় 3টি লাগেজ এখন খোলা। মাহিদ ভাই নিজ হাতে একে একে খুলছেন। এই লাগেজগুলো আগেই স্পেন থেকে কার্গো করে পাঠানো হয়েছিল। যারা চুপচাপ বসে আছে এক কোণে, সোফার একদম কোণায় নিজের শরীরটা গুটিয়ে নিয়েছে। আসতে চায়নি, সত্যি তার একটু ইচ্ছে ছিল না এখানে এসে বসে থাকার, কিন্তু বড় আম্মু এসে নিজে রুম থেকে ডেকে নিয়ে এসেছেন। এত বিরক্তিকরের মধ্যে তবুও চোখের দৃষ্টি সরে না একবারের জন্যও। সে শুধু তাকিয়ে আছে মাহিদের দিকে। কালো টি শার্ট, সাদা 3/4 প্যান্ট, হাঁটুর নিচ অব্দি নেমে এসেছে কাপড়। চুলগুলো এলোমেলো, হালকা ঝড়ে উড়ে যাওয়া পাতার মতো, কিন্তু তাতে আরো সুন্দর লাগছে তাকে। সুদর্শন মানুষকে তো সুন্দর লাগেই, তাই না? যারা নিজের দৃষ্টি সরাতে চায়, পারে না। বুকের ভেতরটা কেমন করছে, অস্পষ্ট এক যন্ত্রণা ঘুরে বেড়াচ্ছে রক্তে। আর এই যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে একজনের উপস্থিতিতে, তা হলো এলিজা। এই মেয়েটা যে মাহিদের সঙ্গে এসেছে বিদেশ থেকে। চেহারায় স্মার্টনেস, শ্বাস পোশাকে বিদেশি ছোঁয়া, কিন্তু তার ব্যবহার, কি ভেজা ভেজা আধুরে কণ্ঠ, যেন সে মাহিদ ভাইয়ের স্ত্রী, যেন সেই বাড়ির গৃহিণী। একটু পর পর এমন ভাবে বলছে, মাহিদ, ওটা তুমি নিজে তোলো না, আমি দেব। ওটা তো আমারই কিনে দেওয়া। তোমার পছন্দ আমি জানি তো। যারা সহ্য হচ্ছে না, সে মুখ নামিয়ে রাখে, তবু কান খাড়া। মাহিদ ভাই কি বলছেন, কি করছেন, কি হাসছেন? যারার মন বলে, এই মেয়েটা এমন করে কেন? ওনার এত কাছে আসার অধিকার পেল কোথায় থেকে? উনি তো আমার ছিলেন, শুধু আমার। কিন্তু বাস্তব মন তো বোঝে না। বাস্তব চুপচাপ বসে আছে, আর বুকের ভেতর রক্ত গরম হয়ে ওঠে। যারা চোখে পানি নেই, কিন্তু মনটা কেঁদে যাচ্ছে নীরবে। সে জানে না আজ মাহিদ ভাইয়ের মুখের হাসিটা কেন এত তীব্র যন্ত্রণা দিচ্ছে তাকে। একে একে খুলছেন মাহিদ ভাই লাগেজ। ভেতর থেকে বের হচ্ছে ছোট ছোট বক্স, লাল, সাদা, রূপালী রঙের। প্রতিটি বক্সে নাম লেখা, কার জন্য কোনটা, সব গোছানো, হিসেব করা। মাহিদ ভাই একে একে বক্সগুলো ভাগ করছেন। প্রথমে 2 হাতে তুলে নিলেন একটি লাল আর একটি সাদা বক্স। এগিয়ে গেলেন সামনে বসা ওমর তালুকদার ও হাফসা বেগমের দিকে। হালকা হেসে ধীরে হাঁটু ঘেরে বসে পড়লেন তাদের সামনে। মুচকি হেসে বক্সগুলো এগিয়ে দিয়ে বললেন, আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, দাদাজান দাদিজান। হাফসা বেগম আর তৌফিস তালুকদার দুজনেই মুচকি হেসে তাদের দাদা ভাইয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন। খুশি হলাম দাদা ভাই। মাহিদ ভাই কিছু সময় পর মুচকি হেসে উঠে দাঁড়ালেন। ওনার চোখ এক পলকে ঘোরালেন চারপাশে। চোখ আপনা আপনি ঠিক থেমে গেল এক জায়গায়, জারার দিকে। না,
ওনার প্রাণ প্রিয়তমার পানে। বাকি সবাই উৎসুক চোখে ওনার আনা উপহারের বক্স ঘাটছে। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ কেউ উপহারের মধ্যে কি আছে তা নিয়ে গুঞ্জন করছে। কিন্তু যারা ওনার প্রিয় যারা, সে চুপচাপ বসে আছে, চোখ ফোনে গুজে দিয়েছে একেবারে, মাথা নিচু, একটুও উৎসাহ নয়, একটুও উত্তেজিত নয়। বেশ বিরক্ত লাগলো এতে মাহিদ ভাইয়ের। এমন না যে সে শুধু ফোনে মনোযোগ দিয়েছে বলে, বরং তীব্র রাগও এ ভেবে, এই মেয়েটার কি কোনো অনুভূতি নেই? আমার আশায় এতটুকু খুশি হলো না। ভেবেছিলেন যারা আগে যেমন ছিল দৌড়ে আসবে, পাশে দাঁড়াবে, হাসি মুখে বলবে কি এনেছেন আমার জন্য। চোখে থাকবে সে চিরচেনা উচ্ছ্বাস। কিন্তু এখন এই যারা অচেনা। মাহিদ ভাই চোখ সরিয়ে নিলেন, মুখে হাসি ফিকে হয়ে এলো, চোখের কোণে জমে উঠল কিছু অদৃশ্য অভিমান। ভেতরে ভেতরে একটা কথাই যেন গুঞ্জন ওনার অন্তরের। আমি তো চেয়েছিলাম দুঃখের মতোই সুখেও তুমি পাশে থাকো, কেন তুমি এখন এত অচেনা হয়ে গেছো? মাহিদ ভাই নিজের অভিমানকে পেছনে ফেলে মুখে এক টুকরো হাসি এনে বক্সগুলো ভাগ করে দিতে লাগলেন। সাদা আর লাল রঙা ছোট ছোট উপহারের বক্স মা, বাবা, চাচাতো ভাই বোন, চাচা, চাচি, ফুপু সবার হাতে গিয়েই যেন একরাশ খুশি ছড়িয়ে দিল গিফটগুলো। ইউরোপ থেকে আনা গিফট বলে কথা। ঘরের বাতাসে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল গিফট হাতে পেয়েই। এক একজনের উপহার হাতে নিয়ে অবাক হয়ে তাকাচ্ছে, কারো চোখে জল জল করছে আনন্দ। যারা সেই ফোন কাটছে আগের মতো। তখনই যারার কানে এক গলা আলগা হাসির বেতন মিশে থাকা গর্বের সুর। যারার ফুপু আলিয়া খাতুনের গলা। হাতে উপহার পেয়ে তিনি হাসতে হাসতে বলছেন, এসবের আবার কি প্রয়োজন ছিল বাবা? আল্লাহ তোকে আরো দিক, ভাগ্য করে তোর মতো ভাইপো পেয়েছি। এটা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় যারার দৃষ্টি। অজান্তেই ঠোঁটের কোণে একটা চেপে রাখা ম্লান আর তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। হাসি উঠবে না কেন? এই তো সেই মানুষটা যিনি কয়েক বছর আগেও অন্য সুরে বলতেন, এই দামরা ছেলের ভবিষ্যতে কি হবে বলো তো, কিছু করে না কেন? সেসব দিনের কথা এখনো যারা ভুলতে পারেনি, তার চেয়েও বেশি ভুলতে পারেনি সেই সময়ের খোঁচা খাওয়া কথাগুলো, যেগুলো ছুঁয়েছিল তার মায়ের কান, বাবার সম্মান আর তার নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা সবচেয়ে আপন মানুষ মাহিদ ভাইয়ের আত্মসম্মানকে। তিনি তো ডাইরেক্ট বলতেন, বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দিয়েছ, মেয়ের ভবিষ্যৎ খেয়ে ফেলেছ। যারা তখনও ছোট কিন্তু সব বুঝতো। এগুলো শুনে আগুনের মতো রাগে ফুঁসে উঠত সে। সেই রাগ এখনো নেভেনি। কিভাবে নিভবে? উনি যে তার মাহিদ ভাইকে, তার প্রিয় পুরুষকে নিয়ে বাজে কথা বলতেন। যারা সব সহ্য হয়, কিন্তু মাহিদ ভাইকে নিয়ে কেউ কিছু বললে সহ্য হয় না। যে বলে তাকে আর দেখতে ইচ্ছে হয় না কেন জানি। তার ফুপু, তিনি কখনো তাকে কিছু বলেননি, কখনো খারাপ আচরণ করেননি, বরং স্নেহই দিয়েছেন সব সময়। কিন্তু তাকেও যারা সহ্য করতে পারে না শুধু একটাই কারণে, কারণ তিনি তার মাহিদ ভাইয়ের সম্মান ছেটে দিয়েছিলেন। তার মাহিদ ভাই এর আত্মসম্মানে আঘাত করে কথা বলেছেন, তার স্বামীকে অপমান করেছেন। একজন স্ত্রী হয়ে সে তা কিভাবে মেনে নেবে? না, নেওয়া যায় না স্বামীর অপমান। তাই দেখতে পারে না সে নিজের ফুপুকে। আজ ফুপুর মুখে এই প্রশংসার ফুলঝড়ি দেখে যারার গলার নিচে একটা জমাট বাঁধে। মনে মনে বলে, সবই টাকার জোর, সবই ডলারের ক্ষমতা। আজ সেই দামরা বেকার ছেলেটাই যখন স্পেন থেকে লাখ টাকা রোজগার করে ফিরছে, তখন সবাই তার গুণকীর্তনে ব্যস্ত। যারা চুপচাপ বসে থাকে, কিন্তু ভেতরে ভিতরে তার ভিতরে ধাক্কা খাচ্ছে বহু পুরনো কথা। সে কি পারবে ক্ষমা করতে? পারবে ভুলে যেতে সেই কথাগুলো? মাহিদ ভাই হয়তো নিজের অপমানের কথা ভুলে গেছেন, কিন্তু যারার পক্ষে তা ভোলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যারা জানে না, শুধু জানে এই পৃথিবীতে সে একমাত্র যে মানুষটির জন্য সবার বিরুদ্ধে দাঁড়াতে পারে, সে হলো তার মাহিদ ভাই। যারা ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য মেশানো মিষ্টি হাসি খেলে যায়, চোখে আগুন আর ঠোঁটে স্নিগ্ধ বিষ। ফুপু যখন কিছু একটা বলছিলেন, সে মুহূর্তেই যারার হালকা হাসিটা কারো নজরে পড়েনি, কিন্তু মাহিদ ভাইয়ের চোখে পড়ে ঠিকই। তিনি তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর চোখ নামিয়ে নিঃশব্দে একটু হাসেন। চেনা অভ্যাস, চেনা লড়াই। তিনি জানেন কেন হাসছে তার যারা। এই মেয়েটা তার বিরুদ্ধে কারো মুখে কিছু আসার আগেই নিজের ছুঁড়ে দেওয়া জবাবে পুরো দৃশ্য ঘায়েল করে দেয়। যারা স্বভাবটাই এমন, মাহিদ ভাইকে তার সামনে কিছু বললে একেবারে ধুয়ে দেয়, যেই হোক না কেন সে। যারার কথা, আমার সামনে আমার মাহরামকে কিছু বলার সাহস যখন রাখেন, তো আমার কাছ থেকে কাঁচা কথা শোনারও ধৈর্য রাখুন।
না হলে বলতে আসবে না কিছু। এই অভ্যাসের জন্য কত যে বকা, কত যে ধমক, কত যে চড় থাপ্পড় হজম করেছে এ বাড়ির লোকদের কাছে হিসেব নেই। তবুও ওনার যারা সব সময় ওনায় আশ্বাস নিয়ে বলতো, মাহিদ ভাই, আমি আছি আপনার পাশে। প্রয়োজনে আমি যারা গোটা দুনিয়ার সাথে আপনার হয়ে লড়বো, তাও আপনাকে ছেড়ে যাব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো আমি আপনার পাশে। এসব কথা যারা 1000 বার বলেছে মাহিদকে। মাহিদ হয়তো কখনো শুনেছেন, কখনো শুনে না শোনার ভান করেছেন, তবুও যারা থামে না। ওনার কানে ঢোকাতে চায় একটাই কথা, যারা একা ওনার জন্যই লড়বে, সমস্ত দুনিয়াকে পাশে রেখে। যারা তার মাহিদ ভাইয়ের ঢাল। আর আজ সেই যারা ওনার পাশে নেই। ওনার দুঃখের সময় প্রতিটি মুহূর্তে যারা ছিল। উনি হতাশ হয়ে এই যারার কাঁধেই মাথা রাখতেন। ওনার যারাই ছিল ওনার দুনিয়া। ওনার অর্থ সেই উপার্জন নেই সব জেনেও ওনার হাত শক্ত করে ধরেছিল ছোট্ট যারা। যারার খুব খারাপ লাগে একটি বিষয়, মাহিদ ভাই নিজের লাগেজের জিনিসগুলো বের করছেন, সবার হাতে তুলে দিচ্ছেন, আর এলিজা সে যেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়ে এক একটা জিনিস সবাইকে আদর করে তুলে দিচ্ছে হাতে হাতে। তাতে হালকা স্নিগ্ধতা, আধা ঘরোয়া হাসি, আর সেই হাসির কেন্দ্রে মাহিদ ভাই। যারা দূর থেকে সব দেখে বুকটা জ্বলে ওঠে। না, সে এসব নাটক দেখতে পারবে না। সে মেনে নিতে পারবে না তার প্রিয় পুরুষের পাশে অন্য এক নারী এমন সহজ স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে থাকবে, আর সে নিশ্চুপ দেখবে। না, তা হতেই পারে না। যারা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে তীব্র বিদ্রুপ, হাতে লুকানো রাগের থরথর কাঁপন। কোনো শব্দ না করে সোজা রুমের দিকে হাঁটা দেয়। সে জানে নিজের জায়গা সে কারো সাথে ভাগ করতে পারবে না। চুপচাপ সরে যাওয়া এটা তার প্রতিবাদ, নীরব অথচ দাবিময়। যারা উঠে চুপচাপ ধীরে ধীরে চলে যাচ্ছিল। চলার গতি ছিল না, ছিল শুধু ভারী পায়ের টান, অভিমান। মনে ভীষণ অভিমান নিয়ে চলে যাচ্ছে। প্রিয় মানুষটির উদাসীনতায় কাটা হয়ে বিচ্ছে অন্তরে। যারা সিঁড়িতে উঠবে ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে গম্ভীর এক কণ্ঠ, যারা তোর গিফট নিয়ে যা। শব্দটা কানে আসতেই যারা শরীর কেঁপে ওঠে। দাঁড়িয়ে যায় যারা, চোখে মুখে বিস্ময়ের ছায়া, ভেতরে এক অনাহুত ঢেউ। এই গলা তো মাহিদ ভাইয়ের। তিনি কি সত্যিই তাকে ডাকলেন? যারা ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়, চোখে অবিশ্বাস, চোখে প্রশ্ন, অন্তরে চাপা কষ্ট মিশে এক আশ্চর্য নীরবতায়। সামনে দাঁড়িয়ে আছেন মাহিদ ভাই, হাতে এক সুন্দর কালো মখমল কাপড়ের বক্স। ওনার চোখে পানির মতো স্বচ্ছ আন্তরিকতা। মাহিদ ভাই যারার দিকে এক পা এগিয়ে এসে বলেন, তুই তো সবার মতো কিছু বলিস নে, তা তোর পছন্দের কিছু জিনিস এনেছে, এই নে। মাহিদ ভাইয়ের থেকে চোখ নামিয়ে বক্সটার দিকে তাকায় যারা। চোখে কোনো লোভ নেই, আছে কেবল এক আকাশ শূন্যতা। সে চায় না এই উপহার, সে চায় এই মানুষটাকে, এই মানুষটার একটুখানি ভালোবাসা। এই বক্সের ভেতরে তার চাহিদা নেই, তার প্রয়োজন একটি জায়গা। তা হলো নিজের মাহিদ ভাইয়ের হৃদয়ের ঠিক মাঝখানে একটু জায়গা। চারপাশ থেকে থমকে যাওয়া এক পরিস্থিতি। সবাই থমকে আছেন। জিদান, সেহের, সাফরাজ, তাদের কারোর মুখে শব্দ নেই, শুধু মনে মনে আল্লাহকে ডাকছে। আল্লাহ, আমাদের পাগলি বোনটা যেন আজ অন্তত এই উপহারটা নেয়, নয়তো মাহিদ ভাই অপমানে ভেঙে পড়বেন। যারা নিচু স্বরে নিঃশ্বাস ছাড়ে, চোখ দুটো স্থির হয়ে আছে মাহিদের মুখে। উঁচু কপাল, এলোমেলো চুড়ে ঝরে পড়া ঘরের আলো, উজ্জ্বল শ্যামলা গায়ের রং আর শান্ত চোখের গভীরতা, সব মিলিয়ে এক অসম্ভব স্নিগ্ধতা ছড়িয়ে আছে এই মুখে। ঘায়েল হয়ে যাচ্ছে যারা, ঘায়েল। শুধু তৃপ্তি সহ দেখতে ইচ্ছে হচ্ছে নিজের মাহিদ ভাইকে। ওনার পানে তাকিয়ে যারা কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ। ওর মনের গহীনে এক অসমাপ্ত আকুতি ধাক্কা দেয় বারবার। ইস, যদি বলতে পারতাম মাহিদ ভাই, আমার এসব কিছুই চাই না, না দামি উপহার, না বাহারি বাহানা। আমার তো শুধু আপনাকে চাই, শুধু আমার মাহিদ ভাইকে চাই আমার। কিন্তু ঠোঁটে এক অপার্থিব মুচকি হাসি এঁকে যারা বলে ওঠে নরম কণ্ঠে, শুক্রিয়া আমার কথা মনে রেখেছেন বলে, কিন্তু মাহিদ ভাই, আমার মনে হয় না এগুলো নেওয়ার যোগ্যতা আমার আছে। কষ্ট পাবেন না দয়া করে, এগুলো তো আমি নিতে পারবো না। মাহিদের বুকটা মুচড়ে ওঠে এমন উত্তর শুনে। বুকটা মুহূর্তেই চেপে আসে। ঠোঁট দুটো শক্ত করে তিনি গম্ভীর স্বরে বলেন, কেন? যারা একই রকম হাসিতে জবাব দেয়, এসব এক্সপেন্সিভ জিনিস আপনার কাছ থেকে নিয়ে আমার ঠিক মানায় না। এই কথাগুলো বলে ঘুরে যারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ওর মনে তখন এক রাশ অভিমান, চোখে কোনো পানি নেই, তবুও মনে হচ্ছে পুরো পৃথিবীটা কেঁদে চলেছে। নিচে সবাই থমকে যান এই কাহিনী দেখে।
এক অজানা স্তব্ধতা ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। কেউ কিছুই বলতে পারছে না। মাহিদ ভাই শক খেয়ে যান। ওনার মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে মুখে প্রশ্নের ঝড়। এই মেয়েটি, এই যারা ছোটবেলা থেকে যে তার নাম শুনলেই উল্লাসে ভরে উঠত, আজ সে নিজেই এতটা দূরে চলে যাচ্ছে। জিদান, জেহের, সাফরাজ সবাই একে অপরের মুখের দিকে তাকায়। কেউ বিশ্বাসই করতে পারছে না এই দৃশ্য। একসময় এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছোট্ট যারা চিৎকার করে বলতো, আমার মাহিদ ভাই সবার সেরা, একটু খেলায় হারলেও। যারা দৌড়ে গিয়ে কাঁদতো তার কোলে বসে, না না, আমার মাহিদ ভাই হারতে পারে না। সে যারা আজ নিজেই মুখ ফিরিয়ে নিচ্ছে। এই পরিবর্তন, এই নীরব বিদ্রোহ, এই অভিমানে বেঝা না বলা কষ্ট, এটা সবাই অনুভব করলেও তা সবচেয়ে বেশি পোড়াচ্ছেন মাহিদ ভাইকে, যারার মাহিদ ভাইকে। ওনার বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ পিষে পিষে মুচড়ে দিচ্ছে। হাতের বাক্সটা এখন ওনার কাছে অপ্রয়োজনীয় এক বোঝা হয়ে গেছে। যেখানে ছিল ভালোবাসা, ছিল যত্ন, ছিল অনুচ্চারিত অনুভব, কিন্তু সেই সব কিছুই যারা ফিরিয়ে দিয়েছে একটি মুচকি হাসি আর নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে। জাফর সাহেব নিজেও স্তব্ধ। তিনি জানতেন তার মেয়ে মাহিদের জন্য পাগল, কিন্তু এমন ঠান্ডা আচরণ এ যেন অচেনা যারা। মাহিদ ভাই মলিন মুখে নিঃশব্দে ধীরে ধীরে হাতে থাকা ছোট্ট উপহারের বক্সটা নামিয়ে রাখেন টেবিলের উপর। বক্সটা কোনো উপহার নয়, এটি ওনার যারার জন্য এক খণ্ড ভালোবাসা, এক টুকরো স্বপ্ন, যত্নে গড়া স্মৃতি ছিল। মাহিদ ভাই নিঃশব্দে হাসেন, একটি ভাঙা মুচকি হাসি। মনে মনে বলেন, অনেক শখ করে এনেছিলাম প্রাণ প্রিয়তমার জন্য, প্রাণ প্রিয়তমা তোমার জন্য, কত কিছু, কত প্ল্যান, কিন্তু তুমি তো আজ নিজে নিজের দাবি অস্বীকার করলে। পরিস্থিতি সামাল দিতে জিদান হঠাৎ বলে ওঠে, আরে আরে, এগুলো বাদ দাও, এই বক্সটা আমার গিফট, আমায় দাও। একটা হালকা হাসি ফুটে ওঠে মাহিদের মুখে, কিন্তু সেই হাসির গভীরে আগ্নেয়গিরির মতো নিঃশব্দে ফেটে পড়ছে এক তুফান। আজ যে যারা তার দেওয়া উপহার গ্রহণ করেনি, এই সেই যারা যে ছোট্ট হাতে তার মাথায় হাত বুলিয়ে বলতো, মাহিদ ভাই, আল্লাহ যেদিন আপনাকে টাকা দিবেন সেদিন আমার জয়তুনের ডাল এনে দিবেন, ঠিক আছে? ওটা দিবেন, এটা দিবেন, আর আমি খুশি হয়ে সবটা নিব। সেই যারাই আজ উপহার ফিরিয়ে দিয়েছে, তার ভালোবাসার স্বীকৃতি ফিরিয়ে দিয়েছে। ঘরে ফিরে আসে যারা। ঘরে এসে সোজা নিচের বেলকনিতে গিয়ে দাঁড়ায় সে। হাওয়ার ঝাপটায় ওড়না বারবার সরে যাচ্ছে, তবুও এগিয়ে গিয়ে রেলিংয়ে হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। বুকের ভেতর আগুন জ্বলছে, একটি দহন, একটি ভয়ঙ্কর কষ্ট, একটা অপরাধ বোধ। মস্তিষ্ক বলছে নিঃশব্দে, তুমি না তোমার মাহিদ ভাইয়ের ঢাল, তাহলে কি করে পারলে তুমি তাকে এত বড় অপমান করতে সবার সামনে? তার দিয়ে একটাও উপহার নিলে না। এর উত্তরে মন বলে ফিস ফিস করে, যেখানে আমার মাহিদ ভাই আমার নেই, সেখানে তার দেওয়া উপহার দিয়ে আমি কি করব? চোখের পলকে একরাশ হতাশা ভর করে যারার চোখে। সবকিছু ঝাপসা হয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে কান্না চেপে ধরা গলায় বলে, শুনছো দুনিয়া, আমার মাহিদ ভাই না, আর আর আমার নেই। আমার মাহিদ ভাই এখন অন্য কারো স্বপ্ন, আমার স্বপ্ন নয় সে। আমার আর তাকে আপন করে পাওয়া হবে না। কণ্ঠরুদ্ধ হয়ে আসে। আকাশের দিকে দু হাত তুলে ফিস ফিস করে ডাকে নিজের রবকে। আকুতি নিয়ে বলে, ইয়া রব, আপনি দেখছেন তো, আপনি জানেন তো আমার খুব কষ্ট হচ্ছে। এটা মানতে পারছি না ইয়া রব, আমি কিভাবে এই বাস্তব সত্যি মেনে নেব? এর উত্তরে নিজের মনের গভীর থেকে আসে নরম এক জবাব, তুমি হতাশ হও না, তোমার রব আছেন। সবাই ছেড়ে গেলেও বান্দা আমি তোমায় ছেড়ে দেব না। সহিহ মুসলিম 2758। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি তোমার সাথে আছি। যারা মুচকি হেসে ফেলে, চোখের পানি মুছে ফেলে ওনার আঁচলে, খুশি হয়ে বলে, ইয়া রব, আমি আপনার সিদ্ধান্তের উপর বিশ্বাসী। মনে মনে আবারও উত্তর পায়, যখন এতই বিশ্বাস করো আমায়, তবে হতাশ কেন হও? তুমি আমার হয়ে যাও বান্দা, দেখবে দুনিয়ার সব সুখ তোমার হয়ে যাবে। যারার মনটা আবারও প্রাণ ফিরে পায়। তার অন্তর ফিসফিস করে বলে ওঠে, তুমি কি জানো না, আর অচিরেই তোমার রব তোমায় দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে। তুমি কেন এত চিন্তিত হচ্ছ? তুমি কি জানো না, যার রব আছে তার কিছুই হারায় না? যারার মুখে এক রাশ হাসি চলে আসে, অন্তর ঠান্ডা হয়ে যায়। সত্যি, রবের চেয়ে উত্তম কেউ বোঝে না। তিনি আছেন বলেই আজ এত নিয়ামত ধারা পরিপূর্ণ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ইয়া রব, আপনি আছেন বলেই আজ আমি এতটা নিয়ামত দ্বারা পরিপূর্ণ।
শুক্রিয়া, আপনার দরবারে কোটি কোটি শুক্রিয়া। মাগরিবে নামাজ শেষে তালুকদার বাড়ির ছাদে এখন ছোটখাটো ঈদের মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। নরম বাতাস বইছে ছাদে, এর মধ্যে চারদিক জুড়ে হাসি ঠাট্টা, গল্পের সুর আর আত্মীয়তার উষ্ণতা ছেয়ে আছে। আড্ডার মূল কেন্দ্রবিন্দু হলেন মাহিদ ভাই, ওনার পাশে হুমায়রা, ফাহিম ভাই আর চারপাশ ঘিরে কাজিনরা জেহের, জিদান, এরিফা, স্বামী, সায়েম, জান্নাত সবাই মিলে আড্ডা জমে একেবারে জমজমাট। সায়েম আর স্বামী তো একদম থামতেই চায় না, প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দিচ্ছে মাহিদ ভাইয়ের দিকে। তিনি মিশর গিয়েছেন সেটার কাহিনী বলছেন, আর এটা শুনে সায়েম আর স্বামী আরো প্রশ্ন করছে, এখানে কি জিনেরা থাকে মাহিদ ভাই? মাহিদ ভাই হেসে ফেলেন, তোরা থাক, গল্প শেষ না হতে আরেক প্রশ্ন। সবাই হেসে ওঠেন এমন কথাই, কিন্তু এই এত সুন্দর দৃশ্যেও একজন অনুপস্থিত, আর সে আর কেউ না, সে মাহিদ ভাইয়ের যারা। উনি জানেন না এই মেয়েটা কেন এমন করছে, কি এমন হলো যে ছোটবেলার সেই ওনার জন্য পাগলাটে যারা আজ মুখ ফিরিয়ে তাকে ওনার দিক থেকে কেন এমন করে। মাহিদ ভাই তো ওর অবহেলা আর নিতে পারেন না, এ কেমন দহনে পুড়াচ্ছে ওনার যারাও নাই। ঠিক তখনই ছাদের দরজা খুলে যায়, দুজন দরজা মারিয়ে ঢুকে পড়ে ট্রে হাতে। তারা আর কেউ না, সায়রা আর যারা। সবার হাসির মাঝে হঠাৎ নিঃশব্দ ঢেউ ছুড়ে যায়। যারা মাথা নিচু করে চোখে না তাকিয়ে সবার মাঝে ট্রে গুলো রেখে এনে সায়রা ঠোঁটে হালকা হাসি টেনে যারার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, সবার হাতে তুলে দে তো, চা ঠান্ডা হয়ে যাবে। যারা মাথা নাড়ায়, অতঃপর মায় তার ওড়নাটা আরো ভালো করে টেনে নেয় মাথায়, ওর চুল যাতে কারো চোখে না পড়ে। কারো চুল ঘোরাচ্ছে যারা, কিন্তু এতেই বিরক্তি শেষ নেই মাহিদ ভাইয়ের। আসার পর থেকে শুধু দেখেই যাচ্ছেন, এই মেয়েটা শুধুই ঘুমটা টেনে চলে, মুখটা ভালো করে একবার দেখাতেও পার না। কি এক যন্ত্রণা। মাহিদ ভাই এবার আর চুপ থাকতে পারলেন না, সরাসরি বলেই ফেললেন, কি রে যারা, তুই তো দেখি পিরনে পেয়ে গেছিস। যখনই দেখি তখনই মাথায় ঘুমটা টেনে ঘুরে বেড়াচ্ছিস। সবার মাঝে এই কথাটা ছুঁয়ে দিয়েই নীরব হয়ে জানুনি যারার দিকে তাকিয়ে থাকেন। এবার দেখবেন সে কি উত্তর দেয়। যারা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় মাহিদ ভাইয়ের দিকে, চোখে কোনো ভীতি নেই, কোনো সংকোচ নেই। তাকাতেই শরীরের চামড়া এক মুহূর্তে ছ্যাদ করে জ্বলে ওঠে, কারণ এলিজা ওনার পাশে বসে আছে, কিন্তু মুখে একটুও প্রকাশ করে না এই রাগটা। উল্টো সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁটে রহস্যময় হাসি টেনে বলে, হ্যাঁ, ঘুমটা তো দেবই। চুল খুলে শাকচুনির মতো উড়িয়ে বেড়াতে তো আর পারি না, তাই ঘুমটা দিয়ে চলবো। তার কথায় মনে হয় বাজ পড়ে ছাদে। একসাথে সবাই হেসে ওঠে, আর সেই হাসির মাঝে মাহিদ ভাইয়ের ঠোঁটে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রশান্তির হাসি খেলে যায়। মনে মনে বলেন, আল্লাহ, কথা তো বললো, এতদিন পর এই মেয়ে মুখ তো খুললো, আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। যারা ধীরে ধীরে একে একে সবার হাতে চায়ের কাপ তুলে দেয়। সায়রা পাশাপাশি বিস্কুট নাস্তা এগিয়ে দেয়। যারা মাহিদ ভাইয়ের সামনে এসে চায়ের কাপটা এগিয়ে ধরে, উনি ধীরে ধীরে কাপটা তুলে নেন, কিন্তু হাতটা কাঁপছে একটু একটু করে। যারা সেটা দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখ তুলে তাকায়, তখনই চোখে চোখ পড়ে যায়। এক মুহূর্তে শুধু এক চোখের দেখা, আর যেন পুরো পৃথিবী থেমে যায়। মাহিদ ভাই ধীরে ধীরে চোখ নামিয়ে কাপটা ঠোঁটে তোলেন। ওনার পাশেই জিদান বসে আছে। যারার দিকে হাত বাড়ালে সে কাপটা ওর দিকেই এগিয়ে দেয়, কিন্তু সায়রা এখন ওই দিকে যায় না, লজ্জায় যায় না, ভয়েও না। এ কয়দিনে এমন কিছু হয়েছে যে জিদানের সামনে গেলেই গালে টাসটুস খাবে, এইটুকু অত্যন্ত নিশ্চিত সে, তাই জিদানের থেকে সরে আসে। এলিজা তো মাহিদ ভাইকেই দেখছে। সে জানে মাহিদ ভাই শুধু জারার, উনি জারা বলতে পাগল। উনি বিবাহিত, কিন্তু তাও সে এক আকাশ পছন্দ করে ওনায়। ফাহিম ভাই নিজের হবু স্ত্রীর সাথে এখন ফোনে ব্যস্ত। জেহের আর হুমায়রা তো এক আলাদা যন্ত্রণা, এদের মূল উদ্দেশ্যই একে অপরকে খোঁচানো। একজন কিছু বললে আরেকজন বাঁশ নিয়ে তৈরি, সারাক্ষণ একে অপরের পাশে লেগে থাকে, এখনো তাই করছে। যারা নিচের কাপটা হাতে নিয়ে এসে জিদান আর জেহেরের মাঝে বসে পড়ে। ও বসে পড়তেই ওর সামনে এসে সাফরাজ বসে পড়ে। চার ভাই বোন একসাথে বসে। সায়রা তখন সরাসরি এসে মাহিদ ভাই আর এলিজার মাঝে বসে পড়ে। পুরো দৃশ্যের ভারসাম্য উলটপালট হয়ে যায় এলিজার। যারা ওর পাশে বসতেই জিদান এক হাত বাড়িয়ে মেহেরের মাথায় হাত বুলিয়ে দেয়। এতে যারা মুচকি হেসে ফেলে, ও জানে ওর ভাইয়া এমনই। পাশে গেলে
স্নেহ মাথায় হাতে রাখে। এতটুকু ভালোবাসা, নিশ্চয়তা। তবে এটা দেখে জেহের এক চোট বলে ফেলে, আজ কারো প্রিয় না বলে কেউ মাথায় হাত বুলিয়ে দিল না। সবাই আবার হেসে ওঠে ওর কথায়। যারা এক ঢোক চা খেয়ে বিড়বিড় করে বলে, তুই কারো প্রিয় হতে যাবি কেন? তুই তো গন্ডার। জেহের ওর দিকে তাকিয়ে বলে, তুই আমায় অপমান করবি না। আমি তোর থেকে 6 সেকেন্ডের বড়। আমি তোর বড় ভাই, সম্মান দে। যারা মুখ বাঁকিয়ে বলে, তোকে ভাইয়া বলি, এটা শুকরিয়া আদায় কর, আর সম্মান মারিস না। সাফরাজ এতক্ষণ মুখ তোলে এদের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে, আচ্ছা, তোমাদের লজ্জা করে না? এত বড় হয়েও সারাদিন শুধু ঝগড়া করো। আমি তো তোমার ছোট, আমায় দেখো। কই আমি কয়বার কার সাথে ঝগড়া করি? দূর, ভালো লাগে না তোমাদের ঝগড়া। ওর কথা শুনে যারা আর জেহের একসাথে দাঁত চেপে বলে, তাতে তোর কি? আমরা যমজ ভাই বোন, উঠতে বসতে ঝগড়া করাই আমাদের স্বভাব। মাহিদ ভাই এসব ঝগড়ার কিছুর খোঁজে নেই। উনি বসে আছেন সোফায়, গা এলিয়ে, বুকের মাঝে হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন শুধু ঝাড়ার পানে। ওর ঠোঁট আলতো নাড়িয়ে কথা বলছে, হাসছে। এগুলো যে মারাত্মক সুন্দর ওনার কাছে। মাহিদ ভাই মন ভরে ওকে দেখছেন আর মনে মনে ভাবছেন, এইভাবে তাকিয়ে থাকতে থাকতে তোমার পানে মরে যেতে পারলে বোধ হয় শান্তি পেতাম। ইস, তোমায় দেখার তৃপ্তি এত কেন? এমন মুহূর্তে ছাদে ভেসে আসে এশার আজান। মাহিদ ভাই ধ্যান থেকে বেরিয়ে আসেন, চোখে আবার বাস্তবের ছায়া ফিরে আসে। উঠে দাঁড়ান, গলার স্বরে হালকা করে বলেন, চল, নামাজ পড়ে আছে। জিদান ও ফাহিমও উঠে দাঁড়ায় একসাথে। ফাহিম বলে, আগে গেলে প্রথম কাতারে পড়া যাবে। যারা এক পলক তাকায় মাহিদ ভাইয়ের পানে। কালো টি শার্ট, সুন্দর রঙের 3/4 প্যান্ট, পায়ে সাদামাটা কালো স্লিপার, সবকিছুই অসাধারণ। আহ, তাও এত সুন্দর, এত মায়াময়। কি ভয়ঙ্কর সৌন্দর্য নিয়ে যে খোদা ওনায় মুটে রেখেছেন, খোদাই জানেন ভালো। যারার মনে হয় এই মাহিদ ভাই কোনো পরীর স্বপ্ন জুড়ে ফেলে দেওয়া এক স্বপ্ন পুরুষ। চোখের সামনে দাঁড়িয়ে আছেন, অথচ মনে হচ্ছে কোনো গল্পের পাতা উঠে আসা কেউ। মাহিদ ভাই একটু আগান সামনেতে। ওনার হালকা হাওয়ায় টি শার্টে ঢেউ খেলে যায়। আর যারা হৃদয়ে বেঁচে ওঠে এক কথা, আপনি এমনি সুন্দর, যাদেরও হিংসে হয়। আহ, কি দিয়ে মুড়ে রাখা হয়েছে এই মানুষটাকে। সৌন্দর্য, স্টাইল কিছুর কমতি নেই। মাহিদ ভাই বাকিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, কি রে, চল তোরা। কিন্তু সাফরাজ, সিয়াম, সামি আর জেহের হালকা হেসে একে অপরের চোখে চোখ রেখে হেয়ালি করে বলে, তোমরা যাও, আমরা আসছি এক্ষুনি। মাহিদ ভাই আর কিছু বললেন না, বরং জিদান আর ফাহিমের কাঁধে আলতো করে হাত রেখে নিচে নামতে শুরু করেন। যারা চুপচাপ তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে, ওদের যাওয়ার পানে। একসময় মাহিদ ভাই পেছন ফিরে একবার তাকান যারার দিকে। যখন দেখতে পারেন যারা ওনার পানে তাকিয়েছিল, এটা বুঝতে পেরে মুচকি হেসে ওঠেন মাহিদ ভাই। ওনার যারা ঠিক ওনাকেই দেখছিল। যারা হঠাৎ এমন হওয়ায় লজ্জায় পড়ে যায়, চোখ নামিয়ে ফেলে সাথে সাথে। সবাই খেয়াল না করলেও এই দৃশ্য এলিজার চোখে পড়ে, ভেতর জ্বলে ওঠে ওর। ওদিকে ছাদের কোনায় দাঁড়িয়ে জেহের, সাফরাজ, সিয়াম আর সামি দেখে গেটের ওপাশে ওদের বড় আব্বু মানে মাহিদ ভাইয়ের বাবা ওদের 3 জনকে নিয়ে মসজিদের দিকে বেরিয়ে গেলেন। 4 জনই এটা দেখে দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচে। এখন আর ভয় নেই। নয়তো বড় আব্বু যদি মসজিদে যেতে কাউকে না দেখতেন, তাহলে দৌড়ে এসে নামাজ না পড়ার কারণে তাও আবার লাঠি দিয়ে পেটাতেন। কিন্তু হঠাৎ বড় আব্বু ফিরলেন আবার বাড়ি, হাতে বিশাল এক বাঁশ, দাঁত চেপে এক হাতে লুঙ্গি সামলে আরেক হাত বাঁশ নিয়ে আসছেন। বিড়বিড় করে বলছেন, যারা নামাজ পড়তে যায়নি তাদের মাথা ফাটাইয়া দেওয়া হইব আজ। ও আল্লাহ, বাঁচাও! তাড়াতাড়ি নামাজে যেতে হবে, না হলে জানাজার নামাজ হয়ে যাবে। এই দৌড় দিব আমি। আল্লাহ, আজ বাঁচিয়ে দাও, কসম জীবনে আর নামাজ মিস করবো না। আজ যদি তোমার নামাজে না যেতি, তাহলে দেখতি তোদের কেমনে কি করি। নানা বড় আব্বু, কি বলেন? এই তো যাচ্ছিলাম। আহা, যাচ্ছে আমি এখনই তোমাদের। 4 ভাই এখন মসজিদের পথে আব্বুর পেছনেই, কারণ ওরা জানে বাঁশের বাড়ি যদি পড়ে তা আর একটিও মাটিতে পড়বে না, সব ওদের পিঠেই পড়বে। নিদ্রায় আচ্ছন্ন এক রমণী, সে আর অন্য কেউ নয়, সে যারা। ডান কাত হয়ে শুয়ে আছে, বিছানার চাদরে নিজেকে গুটিয়ে নিয়েছে, একদম ছোট্ট বিড়ালের মতো গুটি সুটি মেরেই শুয়ে আছে। মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চুলের স্রোত, এলোমেলো হয়ে অবস্থা। এলোমেলো চুলে ঘুমিয়ে আছে যারা।
এ চুল শুধু জারার চুল নয়, এ চুলগুলো হলো মাহিদ ভাইয়ের দুর্বলতা। হ্যাঁ, ওনার একান্ত ব্যক্তিগত এক কোমল দুর্বলতা। মাহিদ ভাই যে ওনার প্রাণ প্রিয়তমার এই চুলেই গায়েল। যারা বিছানার এক কোণায় শুয়ে আছে, অথচ ওর চুল ধারা ভরে গেছে বিছানার প্রতিটি প্রান্ত। যারার এলোমেলো চুলের পাশেই দুটো ছোট্ট বিড়াল ছানা পেট উল্টে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। এই দৃশ্যটি এত সুন্দর লাগছে যা বলার বাইরে। এই দৃশ্য এক নিঃশব্দ সৌন্দর্য, আর এই সৌন্দর্য, অভিমানের সৌন্দর্য দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন কেউ একজন। সে একজন অন্য কেউ নয়, তিনি মাহিদ ভাই। হ্যাঁ, মাহিদ ভাই। তিনি আলগোছে বসে এক পলকে তাকিয়ে নিজের জারাকে দেখছেন চুপি চুপি। এতদিন তো চাইলেও দেখতে পারেননি, মন চাইতো, চোখ চাইতো দেখতে, কিন্তু জারা এক পলক দেখতে। কিন্তু তিনি ছিলেন ভিন দেশে, তাই ওনার এই চাওয়া পূর্ণ হয়নি। তবে আজ সেই সুযোগ এসেছে মন ভরে তাকানোর, চোখ শীতল করার। হ্যাঁ, মাহিদ ভাইয়ের চোখের শীতলতা ওনার জারা। ব্যালকনি দিয়ে এসেছেন জারার রুমে, নীরব পায়ে এগিয়ে এসে বলেছেন বিছানার পাশে রাখা ছোট্ট টুলটাতে। বসার পর থেকে জারার দিকেই তাকিয়ে রয়েছেন অপলক দৃষ্টিতে। চোখের সাথে ওনার অন্তরব্ধি শীতল হয়ে আসছে। এভাবে যে দেখছেন তাতে ওনার মন কেমন সংকুচিত হয়ে আছে। যারা তার স্ত্রী, কিন্তু তাও লুকিয়ে এসে এভাবে দেখা ঠিক না, জানেন উনি। কিন্তু কি করবেন? এই জারাতেই যে ওনার মন আটকে আছে, প্রাণ গেঁথে আছে। দেশে আসার পর বুকের ভালোবাসা বাড়ছে অবিরত। কেবল ইচ্ছে করে একবার, শুধু একবার যদি ওনার প্রাণ প্রিয়তমায় তাকায় ওনার দিকে, একটিবার যদি চোখ তুলে দেখে ওনার পানে, একটিবার যদি কথা বলে। এই আক্ষেপই মাহিদ শেষ। উনি মুহূর্তে মুহূর্তে মনে করেন হয়তো ওনার জারা এই মাত্র নিজের সব অভিমান ভুলে ওনার সাথে কথা বলবে, কিন্তু না, যারা তাকায় না, এগিয়ে আসে না, কারণ সে অভিমানী, ভীষণ অভিমানী। মাহিদ ভাই বুঝতে পেরেছেন যারা অভিমান করে আছে, কিন্তু কেন এই অভিমানের এই বিদ্রোহ তা তিনি জানেন না। এসব ভেবে তিনি চুপচাপ তাকিয়ে থাকেন নিজের অভিমানের ফুলের দিকে। স্নিগ্ধতা মাখা এই মুখ, কোমল এই অববয় উষ্ণ নিঃশ্বাসে ঘুমিয়ে থাকা ওনার প্রিয়তমা, যার কাছে এখন কিছু চাওয়া নেই, কেবল একটুখানি দৃষ্টি নিক্ষেপ করা। মাহিদ ভাই জারার পানে তাকিয়ে মুচকি হেসে ধীরে বলেন, তুমি কি জানো প্রিয়তমা, তোমার এই তীক্ষ্ণ অভিমান আমায় কতটা পুড়িয়ে দেয় আমায়। কণ্ঠস্বরে মিশে থাকে কোমলতা, চোখে ভেসে ওঠে চাপা কষ্ট। তিনি আরো বলেন, তুমি কি পারো না নিজের সব অভিমান ও অভিযোগ আমার বাবা ছেড়ে জমা রেখে দিতে? তুমি কি পারো না কাঁদতে কাঁদতে সব অভিমান আমার বুকে ছেড়ে দিতে? তোমার মাহিদ ভাই তো আছেন, তোমার সব অভিযোগ মাথা পেতে নিতে, ভালোবাসার উষ্ণতায় তোমায় আগলে রাখতে। এগুলো বলেই মাহিদ ভাই চুপ করে বসে থাকেন, চোখে এক ধরনের প্রশান্তি, কিন্তু মন অস্থির। কারণ যারা ঘুমের মধ্যে হালকা কেঁপে উঠছে বারবার, মনে হচ্ছিল এবার বুঝি জেগে যাবেও। হঠাৎ করেই মাহিদ ভাইয়ের ভয়টা সত্যি হয়। যারা ধীরে ধীরে চোখ মেলে, ঘুম ভাঙা চোখে চারপাশে তাকায়। এই তাকানোটি যে মাহিদ ভাইয়ের কাছে কতটা সুন্দর লাগছিল তা বলে বোঝানোর মতো না। উনি আবারও ঘায়েল হয়ে যান নতুন করে। এই তাকানোর ন্যায় তাকিয়ে যারা ঘুম ঘুম চোখে এদিক ওদিক তাকায়, যেই না চোখে পড়ে মাহিদ ভাইকে, কি ভুল দেখছে না তো মাহিদ ভাই এখানে। যারা সংকোচ কাটাতে আবারও চোখ কচলায়, কিন্তু না, মাহিদ ভাই বসে আছেন ওর সামনে, ওর প্রাণ বসে আছেন। চমকে ওঠে যারা, ঠিক মনে হয় ভূত দেখছে। তড়িৎ গতিতে উঠে বসে, এলোমেলো হাতে পাশে থাকা ওনাটা তুলে গলায় জড়িয়ে নেয়, আগে হাত পা গুটিয়ে বসে। যারার এমন চমকানো দেখে মাহিদ ভাই গাল টেনে হেসে ওঠেন। যারা কাপা কাপা গলায় বলে, মাহিদ, আপনি এত রাতে এখানে? মাহিদ ভাই মুচকি হেসে পাকা চোখে ওর দিকে তাকিয়ে বলে, কেন, কোনো সমস্যা? যারা চোখ কুচকে বলে, সমস্যা তো। আপনি এত রাতে একটা মেয়ের ঘরে কেন? আর এলেনি বা কি করে? দরজা তো লাগানো ছিল। মাহিদ ভাই একই ভঙ্গিতে তাকিয়ে থাকেন, কণ্ঠে নিলিপ্ততা করে বলেন, এত রাতে যে মেয়ের ঘরে এসছি সে মেয়েটাই তো আমার স্ত্রী, আর স্ত্রীর রুমে তার মাহরাম না আসলে কে আসবে বল? যারা চোখ খুলে বেরিয়ে আসার উপক্রম এমন কথা শুনে স্ত্রী নিজের চোখ কচলে আরেকবার তাকায় মাহিদ ভাইয়ের দিকে। তিনি তখনও সেই চিরচেনা মুচকি হাসি নিয়ে তাকিয়ে আছেন ওর দিকে। কিছু মুহূর্ত চুপ থেকে যারা ফিসফিস করে জিজ্ঞেস করে, কেন এসেছেন আপনি এখানে? মাহিদ ভাই গভীর চোখে তাকিয়ে জবাব দেন, তোকে দেখতে, নিজের অন্তরকে একটু শীতল করতে। যারা এমন কথায় বেশ বিরক্ত হয়। এ কেমন কথা? কিছু মুহূর্ত অসহায় চোখে তাকিয়ে থাকে যারা ওনার পানে, তারপর নিজের এলোমেলো চুল বাঁধতে বাঁধতে বলে, দেখুন, আপনি যান,
আমার আমার আপনাকে সহ্য হয় না। আপনি দয়া করে এখান থেকে যান। মাহিদ ভাই কোনো পাত্তা না দিয়ে হালকা ধমকের সুরে বলেন, এই চুল, তোর এই চুল আমার সবচেয়ে প্রিয়, প্রাণের থেকেও বেশি প্রিয়। তাই বলছি, খবরদার এই চুল আমার সামনে বাঁধবি না, লুকাবি না। তোর এই চুল আমার চোখের তৃপ্তি। যারা হক চকিয়ে যায়। কি বলছেন মাহিদ ভাই, এমন কথা? এ কেমন আচরণ? চুল? যারা জানে মাহিদ ভাই ওর চুল খুব পছন্দ করেন, কিন্তু এতটা আবেশে ভরা ভালোবাসা, এতটা গভীরতা আজ নতুন করে চেনা হলো তার মাহিদ ভাইকে। মাহিদ ভাই ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেন। চুলের মাঝে সেই ছোঁয়া যারা শরীর ছুঁয়ে মন অবধি পৌঁছে যায়, যারা গুটিয়ে যায় এক মুহূর্তে। ঠিক মনে হচ্ছে কেউ এক আকাশ আবেগ, উষ্ণতা আর ভালোবাসা ওর মাথার উপর দিয়ে রেখেছে। যারা চোখ তুলে স্তব্ধ চোখে তাকিয়ে থাকে সেই মানুষটির চোখের দিকে, যে চোখে এখনো একটাই বাসনা, শুধু তাকে পাওয়ার, শুধু তার অভিমানের ফুলকে একটুখানি ছুঁয়ে দেখার। মাহিদ ভাই মুচকে এসে যারা চোখে চোখ রেখে বলেন, জানিস, এই দুনিয়া আমি দুইটি জিনিসের প্রতি খুবই দুর্বল। যারা বিস্ময়ে ওনার দিকে তাকায়, ভুরু কুচকে প্রশ্ন করে, কি বলছেন কি আপনি মাহিদ ভাই? মাহিদ ভাই হালকা হেসে উত্তর দেন, বলবো? জানিস কি সেগুলো? যারা অবাক হয়ে বলে, কি? মাহিদ ভাই মুচকি হেসে বলে, কি? তুই আর তোর চুল। যারার মুখ কালো হয়ে যায়, চোখের কোণে হালকা রাগ, তার ঠোঁটে কাঁপুনি শুরু। এ কথা শুনে গর্জে উঠে বলে, মিথ্যে বলবেন না মাহিদ ভাই, আমি জানি খুব ভালো করে কার কি পছন্দ। মাহিদ ভাই কিচ্ছু বলে না, নীরবে পকেট থেকে একটা নীল মখমলের ছোট্ট কাপড়ে মোড়ানো বক্স বের করেন। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে সেটি এগিয়ে দেন যারার দিকে। যারা পেছনে সরে যেতে চায়, গলার স্বরে অনিচ্ছায় স্পষ্ট করে বলে, আমি কিছু চাই না আপনার কাছ থেকে, আপনি আপনার জিনিস রাখুন। কিন্তু মাহিদ ভাই স্থির। তিনি ওর হাতে বক্সখানা তুলে দিয়ে নরম কণ্ঠে বলেন, তোরই জিনিস এগুলো, আমি শুধু ফিরিয়ে দিচ্ছি। যারা এমন কথা শুনে থমকে যায়। ওনার কথায় ধীরে ধীরে হাতে থাকা বক্সটা খুলে ফেলে। খুলতেই দেখতে পায় ভিতরে সাজানো একটা সোনার চেন, একটি হীরের আংটি, একজোড়া সোনার কানের দুল, যার মাঝে হিরে খচিত নকশা আর ছোট্ট নাকফুল, যার পাথরটা হীরের। যারা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে সেগুলোর দিকে। চেনটা, দুলগুলো, আংটিটা, এই সব কিছুই তো তার পাওনা। মাহিদ ভাই পর করে দিচ্ছেন ওকে, তাই এগুলো ফেরত দিচ্ছেন। মাহিদ ভাই যখন কোনো কাজ পাননি তখনও চাকরি করতে চান না। পরিবারের সবাই চায় উনি যাতে প্রবাসে যান, সৌদি, দুবাই বা কোথাও গিয়ে রোজগার করেন। কিন্তু মাহিদ ভাইয়ের চাওয়া আলাদা। উনি স্বপ্ন দেখেন ইউরোপের অথবা নিজের দেশেই কিছু বড় করে দেখানোর। উনি এক কথায় অটল। আমি যদি চাই তবে ইউরোপে যাব, না হলে থাকিয়ে দেশে কিছু একটু করবো ইনশাল্লাহ। একসময় ইউরোপে পা রাখার জন্য তিনি ভর্তি হতে চাইলেন আইএলটিসিতে, কিন্তু ভর্তি হওয়ার জন্য টাকা লাগবে সেটাও ওনার কাছে নেই। ভর্তি হতে ৮,০০০ টাকা লাগবে, আর মাহিদ ভাইয়ের কাছে তখন ১,০০০ টাকাও নেই। বাবার কাছেও বললেন না, কারণ তিনি জানেন ওনার বাবা কখনোই এই সিদ্ধান্তে রাজি হবেন না। তার চোখে শুধু একটাই কথা, সারো লেখাপড়া, সৌদি গিয়ে কিছু করো। মাহিদ ভাই টুকটাক নিজের কষ্টের কথা, ইচ্ছের কথা বলতেন যারাকে, যারা সবসময় ওনার আশেপাশে থাকতো। সে যে ওনার স্ত্রী, ওনার ঢাল। যারা জানতে পারে মাহিদ ভাইয়ের এমন ইচ্ছের কথা, সে জানে মাহিদ ভাইয়ের কাছে টাকা নেই, টাকা ছাড়া কিভাবে কি করবেন। এমন পরিস্থিতি যারা নিজের কানের দুল দুটো খুলে লুকিয়ে এনে মাহিদ ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছিল সেদিন, আর বলেছিল, নিন এগুলো বিক্রি করে ভর্তি হন। মাহিদ ভাই এটা দেখে হাত সরিয়ে নিয়েছিলেন, মুখ ঘুরিয়ে বলেছিলেন, এটা কি রে? এগুলো রাখ, লাগবে তো তোর। যারা এগিয়ে এসে আবার দুলগুলো মাহিদ ভাইয়ের মুঠোয় গুজে দিয়ে বলেছিল, আরে আপনি যখন আইএলটিএস দিয়ে আমেরিকা বা কানাডা যাবেন তখন তো আমি থাকবো সোনায় মোড়ে। আপনি মানেন বা না মানেন, আমি আপনার স্ত্রী। আমি নিজের দায়িত্বে, নিজের অধিকারে এক চুলও অবহেলা করব না। আপনি আমার মাহরাম। আপনার এই দুর্দিনে আমি হাত না ধরলে আর কে ধরবে বলুন? এমন কথা শুনে চোখে পানির ঝুলছিল মাহিদ ভাইয়ের। নির্বাক হয়ে তাকিয়ে থাকতেন যারার দিকে। উনি সেদিন মাত্র 14 বছরের একটা মেয়ে, অথচ মনে হয় সে অনেক বড় কারো মতো বুঝে গেছে জীবনে দায়িত্ব আর ভালোবাসা। তখনই যারা বলেছিল নিচু গলায়, আমি আর কানে দুল পরবো না মাহিদ ভাই। যেদিন আপনি নিজের হাতে আমার জন্য সোনার দুল কিনতে পারবেন সেই দিনই পরবো। আপনার সঙ্গে আমার স্বপ্নও জুড়ে গেছে।
মাহিদ ভাই আর কিছু বলেননি সেদিন, শুধু দুলগুলো শক্ত করে হাতে চেপে ধরেছিলেন। মাহিদ ভাই হয়তো সেদিন জারার কথাটা হেসে হেসে মেনে নিয়েছিলেন খুব সহজভাবে, কিন্তু জারা সে সত্যি আর কোনোদিন কালে দুল পরেনি। ওর ছোট্ট প্রতিশ্রুতি, আমি ওই দুল পরবো যেটা মাহিদ ভাই আমার নিজ হাতে কিনে দেবেন। এই কথাতেও ও এমন ভাবে আগলে রেখেছে মনে হচ্ছে সেটাই যারা জীবনের শপথ। মাহিদ ভাই নিজের চোখে দেখেছিলেন এই কানের দুলের জন্যই মার খেয়েছে যারা। কান থেকে দুল পড়ে গেছে বলে ওর মা ওকে বকেছেন। শুধু বকা নয়, আঙুলের 5টা ছাপ লাল হয়ে বসেছে ওর গালে। অথচ মার খাওয়ার 10 মিনিট পরেই যারা সে চিরচেনা হাসি মুখে ঠান্ডা পানি হাতে করে নিয়ে এসেছিল মাহিদ ভাইয়ের রুমে। এসে হেসে বলেছিল, ভর্তি হয়েছেন তো? সব ঠিকঠাক হয়েছে তো? মাহিদ ভাই চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন, ওর পানে মুখ তুলে বিধ্বস্ত চোখে। গরম থেকে আসার পরে যারা ওনার ঠান্ডা পানি এনে দেয়, আজও এনে দিল। মনে মনে কিছুটা খুশি ছিলেন ভর্তি হতে পেরে, কিন্তু মনটা নিমিষেই খারাপ হয়ে গেল যারাকে মার খেতে দেখে। উনি পানি গ্লাসটা হাতে নিতে নিতে ওর পানে তাকিয়ে রয়ে কিছু একটা কথা বললেন শান্ত গলায়, তোকে মেরেছেন এই কানের দুলের জন্য, তাই না? কিন্তু উনি পাগল। ওনার যারা হেসে জবাব দিয়েছিল, আরে আপনার জন্য এমন দু একটা মার খেলে কি আর এমন হবে? বেশি জোরে মারেননি, একটু বকেছেন ব্যাস। কিন্তু মাহিদ ভাই তো স্পষ্টই দেখতে পাচ্ছেন ওর ফর্সা গালটা টকটকে লাল হয়ে আছে, চোখের কোনায় জমে আছে থাকা পানির রেখা, আর 2 গালে ভেসে আছে 5 আঙ্গুলের ছাপ। সেদিন মাহিদ ভাই ভিতর থেকে কেঁপেছিল। এমন অবস্থা দেখে উনি বুঝে গিয়েছিলেন ভালো করে, এই মেয়ে, এই নারী ওনার জন্য প্রাণ দিতেও পিছপা হবে না। সেই দুল দুটো বেচে তিনি পেরেছিলেন 18,000 টাকা। 8,000 টাকা দিয়ে IELTS এ ভর্তি হয়েছেন। সেই টাকা রয়েছিল, সে বাকি টাকা তুলে দিয়েছিলেন জারার হাতে, কিন্তু জারা ওগুলো নেয়নি। সেদিনও চোখে দীপ্তি নিয়ে বলেছিল, আমার টাকার প্রয়োজন নেই মাহিদ ভাই, আমার শুধু প্রয়োজন আপনাকে সাফল্যের হাসি হাসতে দেখা। আপনি সফল হন, সেটাই আমার সবকিছু। আর সে আংটি, একটা আংটি ছিল জারার, ছোট্ট একটা আংটি। ওটাই ছিল মাহিদ ভাই আর জারার বিয়ের প্রতীক, আঁকতের আংটি। IELTS এর পরীক্ষা দিতে গিয়ে অনেক খরচ হয় শহরের বাইরে তাদের বাড়িটা, তাই পড়াশোনা করায় থাকতে হয় মেসে। মাহিদ ভাইয়ের বাবা কিছু টুকটাক খরচ দিতেন ঠিকই, কিন্তু মেসে থাকা আর পাসপোর্ট বানানোর মতো টাকা আর দেননি। তখন যারা নিজেই সেই আংটিটা এনে মাহিদ ভাইয়ের হাতে দিয়ে বলেছিল, এটা বিক্রি করে দিন, আপনার পথ সহজ হবে। সফল হলে আমায় এমন 1000টা রিং কিনে দেবেন। মাহিদ ভাই নিতে চাননি, কিন্তু যারা ওনার হাত চেপে ধরে মায়া ভরা চোখে বলেছিল, এমন 1000টা রিং আমায় কিনে দিতে পারবেন যখন সফল হবেন। আমি সেই দিনটাই আবার হাতে রিং পরবো, যেদিন আপনি নিজের হাতে আমায় 1 আনা দেবেন, ভালোবেসে সম্মানে। সেই আংটিটি বিক্রি করেই মাহিদ ভাই মেসে উঠলেন, বানালেন পাসপোর্ট। কিন্তু যারার হাতে তখনও কিছু নেই, না কোনো দুল, না কোনো রিং, আছে শুধু এক বুক বিশ্বাস আর একটা জেদ। মাহিদ ভাই একদিন সফল হতে পারবেন ইনশাআল্লাহ। স্বর্ণের চেন। মাহিদ ভাই তখন IELTS পরীক্ষা দিবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ফির টাকা নেই। বাবাকে বললেই তিনি বলেন, আজ দেব, কাল দেব, এই বলে দিন কাটিয়ে দেন। অথচ একটি বারও সত্যি করে টাকাটা হাতে তুলে দেন না, কারণ তিনি চান না মাহিদ ভাই তার ইচ্ছের বাইরে গিয়ে নিজের পছন্দের দেশে যান। এই জন্য ইচ্ছে করেই দিচ্ছেন না। ওনার মতে সৌদি গেলেই ভালো, খরচ কম। মাহিদ ভাই এই নিয়ে ছিলেন প্রচন্ড উদাস। এই মানুষটার মুখের দিকে তাকিয়ে যারা কি আর চুপ থাকতে পারে? মাহিদ ভাই সেই উদার দৃষ্টিতে যারা তো নিজেই প্রতিনিয়ত পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। উপায় না দেখে নিজের গলার সোনার চেনটা খুলে মাহিদ ভাইয়ের হাতে তুলে দেয় যারা। শক্ত গলায় বলেছিল, এটা দিয়ে এটাই লাস্ট, আর আমি আপনাকে কিচ্ছু দেব না। দয়া করে এটা গ্রহণ করুন, আর দয়া করে পরীক্ষাটা দিন। মাহিদ ভাই এবার আর ফেরান না। তিনি জানেন যারা যখন দিয়েছে তখন একবারে দিয়ে দিয়েছে। নিয়েছেন সেদিন চেনটা উনি নিয়েছেন, আর সে উপায় ছিল না। কি করবেন? এতখানি পথ হেঁটে তো থেমে যাওয়া যায় না। পরীক্ষা দিয়ে যদি ভালো একটা পয়েন্ট উঠতে পারে তবেই তো কপাল খুললো। যারা এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে একবার মাহিদ ভাই যারাকে জিজ্ঞেস করেছিলেন, এই বেকার পুরুষটাকে এত ভালোবাসিস কেন রে? যারা হেসে বলেছিল, কারণ আমি জানি এই বেকার পুরুষটার কাছেই আমি একদিন রানীর মর্যাদা পাবো। সেদিনও বলেছিল যারা, আপনাকে যেদিন আল্লাহ আমার জন্য সোনার চেন কিনে দেওয়ার সামর্থ্য দেবেন, সেদিন আমি নিজের গলায় চেন পরবো। তারপর কিছুদিন পর বাড়ির সবাই শুনলো যারা
যারা নাকি চেন হারিয়ে ফেলেছে। যখন সবাই শুনলো যারা এবার তার সোনার চেনটাও হারিয়েছে, বাড়ি তখন তোলপাড়। যারার মা রাগে ফেটে পড়লেন, মেরেই দিলেন মেয়েটাকে। কারণ ওনার মনে গেঁথে গেছে একটা সন্দেহ, এই চেনটা যারা নিজে হারায়নি, দিয়েছে মাহিদ ভাইকে, হয়তো চুপি চুপি, হয়তো আবেগে। তবে যারা মুখে কিছুই স্বীকার করেননি, না সে কিছুই বলেননি। যারার মা বোঝেন তারপর হয়তো সত্যি হারিয়ে ফেলেছে, এর জন্য কয়েকটা থাপ্পড়ও মারেন। এত বড় মেয়ে হয়েও কয়দিন পর পর সোনা হারায়, কি অসাবধান, কি দায়িত্বহীন। বলে বলে হাতে বাড়ি ছুঁড়েছেন ওর মা। আর যারা চুপচাপ সহ্য করেছে, কোনো কথা বলেনি, কোনো ব্যাখ্যা দেয়নি। সেদিন বিকেলে ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিল সে। হাওয়ায় বইছিল, চুলগুলো এলোমেলো হয়ে উঠছিল বাতাসে। হঠাৎ পেছন থেকে মাহিদ ভাই ধীরে ধীরে কাছে এলেন, তাকালেন ওন প্যানে। ওনার চোখ পড়ে যারার গালে লাল দাগের ছাপ। বুড়ো কুচকে জিজ্ঞেস করলেন, এই দাগগুলো কি জন্য হয়েছে? এমন প্রশ্নে যারা মুখ ঘুরিয়ে নেয়, কিছু বলে না। কিন্তু মাহিদ ভাই তো উত্তর জানেন। তিনি আরেকটু এগিয়ে এসে নরম গলায় ওকে জিজ্ঞেস করেন, আমার জন্য এত মার খাস, এত বকা খাস, তো সারাক্ষণ কেন আমি করিস? কি আছে আমার মধ্যে? যারা একটু হেসে তাকায়। ওনার পানে হাসিটা নিঃশব্দ, শান্ত। তারপর বলে, আপনার মধ্যে নিজের প্রাণ খুঁজে পাই আমি। আপনার চোখে দুনিয়ার সব সুখ দেখি আমি, তাই সারাক্ষণ আমি আপনি আপনি করি। আর কারণ আমার আমিটা আপনি ছাড়া অপূর্ণ। মাহিদ ভাই স্তব্ধ হয়ে যান। এমন বাণী শুনে শব্দ হারিয়ে যায় ঠোঁটের কোণ থেকে ওনার। একটা পিচ্ছি মেয়ের মুখে এত পরিণত কথা। তিনি কিছুই বলেন না, শুধু তাকিয়ে থাকেন যারার দিকে। কি মারাত্মক চাওয়া ওর, শুধু মাহিদ ভাইকে চাওয়া। সেই যে যারা নাকে কানে হাতে গয়না পরা ছেড়ে দিয়েছে আর কখনো পরেনি। মাহিদ ভাই নিজে দেখেছেন যারার বাবা ওকে কানের দুল বানিয়ে দিয়েছিলেন নতুন করে, কিন্তু যারা সেই দুল হাতে পর্যন্ত নেয়নি। তাল বাহানা করে বলেছে, কানে দুল পড়লে ফুলে যাবে, অ্যালার্জি হয়, অসহ্য ব্যথা হয়। সবই বাহানা। সে তার প্রতীক্ষায় অটল। অন্য কারো দেওয়া সোনার কিছু না পরার প্রতিজ্ঞা, না সাজার প্রতিজ্ঞা, না জলজল করার প্রতিজ্ঞা, শুধু একজনের কথার মর্যাদা রাখার প্রতিজ্ঞা, নিজের মাহিদ ভাইকে দেওয়া কথা রাখার প্রতিজ্ঞা। মাহিদ ভাই বিদেশ থেকে ফিরে নিজ চোখে দেখেছেন ওনার যারা আজও গলায় কিছু পরেননি, কানে কিছু ঝোলেনি, হাতের আঙুলে এক ফোঁটাও অলংকারের ছোঁয়া নেই। ওনার যারা নিজের দেওয়ার প্রতিটি কথা রেখেছে। আজ মাহিদ ভাইয়ের পালা নিজের কথা রাখার। এসব কথা মনে করে মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে ওঠেন মাহিদ ভাই। পুরুষদের তো নাকি কাদা মানায় না, তবুও আজ মাহিদ ভাইয়ের চোখে পানি ফেলেন। অতীতে কত ঝড় এসেছে জীবনে, কখনো চোখ ভেজেনি ওনার, কিন্তু আজ নিজের জারার কথা মনে করে, যে কিনা নিজের সাজ, নিজের রং, নিজের গয়না সব ছেড়ে দিয়েছে শুধু একজন মানুষকে ভালোবেসে। আজ সেই ভালোবাসার ভারে ভেঙে পড়েন মাহিদ ভাই। কারণ যখন কথা হয় শখের নারীর, তখন পৃথিবীর সব পুরুষই সেটাই অসহায়। মাহিদ ভাইও অসহায়, ভীষণ অসহায়। যারা হকচকিয়ে যায় মাহিদ ভাইকে এভাবে কাঁদতে দেখে। উনি মাহিদ ভাই এমন একজন শক্ত মনের মানুষ, চোখের পানি। মাহিদ ভাই মাথা নিচু করে আলতো হাতে যারার হাঁটু দুটি তো নিজের দিকে হাত এনে রাখেন। চোখের কোণ ভেজা, কণ্ঠ ভাঙা নিয়ে বলেন, তুমি তো হিরের মুকুটের যোগ্য, কিন্তু আমার সামর্থ্য যে স্বর্ণ অব্দি সীমাবদ্ধ। এ কথা শুনে যারার বুকটা মোচড়ে ওঠেন। ওনার মতো মানুষ ওর জন্য কাঁদছেন। এক মুহূর্ত দেরি না করে যারা উঠে পড়ে, তাড়াতাড়ি গিয়ে একদম কাছে এসে পড়ে মাহিদ ভাইয়ের সামনে। কাপা হাতে ওনার দিকে হাত বাড়ায়। দেহ অবশ্যই আসছে, কিন্তু মাহিদ ভাই তো সামলাতে হবে। নিজের দুই হাতে যারা চোখের পানি মুছিয়ে দেয় মাহিদ ভাইয়ের, নরম করে চুলগুলো গুছিয়ে দেয় আগের মতো, ঠিক আগের মতো যত্ন করে, যেমনটা 5 বছর আগে দিত। মাহিদ ভাইয়ের কপালে মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতে বলেন, কি সব বলছেন আপনি? আপনি আমার জন্য যা আনবেন তাতেই আমি খুশি। আমার এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। মাহিদ ভাই চুপচাপ চাকিয়ে থাকেন শুধু ওর পানে। আজ কত বছর পর এমন যত্নের ছোঁয়া পেলেন। সেই 5 বছর আগে পর আর কখনো এই ছোঁয়া দেখা পাননি উনি। যারা সেই বক্সটি হাতে নেয়, খুলে রিং, দুল, চেন নিয়ে নেয় নিজের হাতে। আর এক কোণে পড়ে আছে ছোট্ট হীরার বাঁধানো নাকের পাথর। যারা সেটি নেয় না, তুলে নেয় বাকি গয়নাগুলো। আর বক্সটি মাহিদ ভাইয়ের হাতে তুলে দিয়ে বলে, নিলাম, আমি আমার নিজের জিনিস নিয়ে নিলাম, আপনি আপনারটা রাখুন, অতিরিক্ত কিছু আমার চাই না। মাহিদ ভাই অসহায় বোধ করেন। এই মেয়েটার কাছে উনি যে বড্ড অসহায়। ও যা বলে তা না শুনে উপায় থাকে না।
উনিও চুপচাপ বক্সটি রেখে দেন নিজের হাতে। মনটা খারাপ হয়ে যায়, তিক্ত হয়ে ওঠে। ধীরে ধীরে উঠে দাঁড়ান মাহিদ ভাই, একবার তাকান জারার পানে, হালকা এক তাচ্ছিলের হাসি ঠোঁটে টেনে বলেন, নিজের জিনিস নিজেই নিলি,